একদিকে যেমন ইমাম মুয়াজ্জিনদের নিয়ে মুখ্যমন্ত্রীর বৈঠক এবং সেই বৈঠকের দিনই পাল্টা কৌশল বিজেপির। মুর্শিদাবাদের ঘর ছাড়াদের ক্ষোভ বিক্ষোভকে কলকাতায় টেনে আনলেন সুকান্ত মজুমদাররা। ঘর ছাড়াদের নিয়ে ডিজির সঙ্গে বৈঠকও করলেন তারা। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. বৃহস্পতিবার রাজ্যপালের সঙ্গে সাক্ষাতের সম্ভাবনা আক্রান্তদের। কলকাতায় বসে কাঁপা কাঁপা গলায় এই কথাগুলো বলে গেলেন কয়েকজন মহিলা। কবে বললেন? বুধবারই, যেদিন নেতাজি ইন্ডোরে দাঁড়িয়ে বিএসএফকে নিশানা করেন মুখ্যমন্ত্রী। বিএসএফও গুলি চালিয়েছে, তার বিরুদ্ধেও অ্যাকশন হবে। আমি আমার চিফ সেক্রেটারিকে বলছি, বিএসএফ যারা গুলি চালিয়েছে কেন চালিয়েছে তার তদন্ত রিপোর্ট হওয়া উচিত। আমাদের ব্যাদগোনার লোককে একটাও বাঁচতে দিত না বিএসএফ না থাকলে। বিএসএফ কে তো আর ওই করছে, তারা করছে, তো বিএসএফ কে তো গুলি মারবে। বিএসএফ কে তো চাকু নিয়ে আছে আর বম নিয়ে আছে, তো বিএসএফ মারবে না গুলি? জান রক্ষা তো করবেই। শামশেরগঞ্জের হিংসা থেকে প্রাণে বাঁচতে নদী পেরিয়ে মালদার বৈষ্ণবনগরের স্কুলে আশ্রয় নেয় শতাধিক পরিবার। বুধবার তাদেরই 11 জনকে কলকাতায় নিয়ে আসেন সুকান্ত মজুমদাররা। ফের ট্যাঙ্কি ভেঙেছে, কল ভেঙেছে, ফের জলে ধামপার জলে বিষ মিশালছে। কিছু বলতে যাচ্ছি তবুও ছাড়ে না। হাত ধরছি তাও ছাড়ে না। আমি বলছি দাদা ঘরে আগুন লাগায় না, তাও আগুন লাগিয়ে দিলে। গত সপ্তাহেই মুর্শিদাবাদে গিয়েছিলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। ঘুরে দেখেন হিংসা কবলিত এলাকা। তবে বিজেপির অভিযোগ, ঘর ছাড়া পরিবারগুলির সকলের সঙ্গে কথা বলেননি রাজীব। ক্যামেরা নিয়ে গেছেন, বিভিন্ন জায়গায় ছবি তুলছেন, কিন্তু এই রিফিউজি ক্যাম্পে এসে এদের সাথে দেখা করার সুযোগ পাননি। সেজন্য আজকে আমরা এখান থেকে সোজা ডিজির অফিসে যাব। কথা মতন 11 জন ঘর ছাড়াকে নিয়ে ভবনে যান সুকান্তরা। ডিজি তখন নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে ব্যস্ত। এক কাপড়ে যারা এসেছিল বাড়ি ছেড়ে পালিয়ে, তারা এখানে উপস্থিত হয়েছে ডিজিপি সাহেবের সাথে দেখা করার জন্য, তাদের উপরে যেটা ঘটেছে সেটা বলার জন্য। আজকে তিনি যদি আসতে না পারেন, আমার মনে হয় এর থেকে কোন গুরুত্বপূর্ণ কাজটা উনি করছেন। ভবনে ঢুকতে না পেরে ঘর ছাড়াদের নিয়ে ধর্নায় বসে পড়েন বিজেপি নেতারা। প্রায় 2.5 ঘন্টা বসে থাকার পর ডিজির সঙ্গে দেখা করার অনুমতি মেলে। ঘর ছাড়ারা যাচ্ছেন এক এক করে রাজ্য পুলিশের ডিজির সঙ্গে দেখা করতে। 2.5 ঘন্টা ধরে অবস্থান বিক্ষোভ, সারা রাত জেগে তারা এসছেন মালদহের বৈষ্ণবনগর থেকে। রাজীব কুমারের সঙ্গে বৈঠকের পরও আশ্বস্ত হতে পারেননি সুকান্তরা। আমরা যে প্রশ্নগুলো করেছিলাম সেই প্রশ্ন যথাযথ উত্তর কিন্তু আমরা পেলাম না। এরা সবাই বলছে বিএসএফ যে কাজ করেছে পুলিশ সেই কাজ করতে পারে কেন, উনি কোনো জবাব দিতে পারেন। দফা 1 দাবি 1, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। এই দাবি থেকে সরে আসার কোনো জাস্টিফাইড কারণ আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। বিএসএফ ছাড়া আমরা ভরসা করতে পারছি না পুলিশে। আমরা ওটাই বলছি, বিএসএফ এর ক্যাম্প বসুক, বিএসএফ এর ক্যাম্প বসুক। আমরা পুলিশের ভরসা করতে না। হ্যাঁ বলেছি, বিএসএফ এর ক্যাম্প বসে। রাজ্যের কাছে আক্রান্তদের পরিবার পিছু 5 লক্ষ টাকা আর্থিক সাহায্য এবং ঘরবাড়ি বানিয়ে দেওয়ারও দাবি জানান কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। ক্ষতিপূরণ চাওয়া হচ্ছে, আর মুখ্যমন্ত্রী গভর্নমেন্টের ক্রাইটেরিয়া মেনে সেই বিষয়টায় আলোকপাত করলে তখন বলা হচ্ছে আপনি দাম দিয়ে কিনতে চাইছেন। এটা কোন দেশি রাজনীতি? ওই একই রাজনীতি, তুই আমার অর্ধেক ব্যথাহীন, তুই আমার বুকের ভেতর গাঁথা গোপন সেফটি পিন। এইটা হচ্ছে সিপিএম, কংগ্রেস আর বিজেপি। মুর্শিদাবাদে অশান্তি তদন্তে ইতিমধ্যেই 9 সদস্যের একটি বিশেষ তদন্তকারী দল গঠন করেছে রাজ্য পুলিশ। নড়েচড়ে বসেছে জাতীয় মানবাধিকার কমিশন এবং জাতীয় মহিলা কমিশনও। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। ডিস্টার্বিং, ভেরি ডিস্টার্বিং। ওয়াকআপ আন্দোলন ঘিরে ছড়িয়ে পড়া হিংসাকে ঠিক এই ভাষাতেই ব্যাখ্যা করলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। বাংলা কিংবা মুর্শিদাবাদের নাম মুখে না এনেই বললেন যে এই ধরনের ঘটনা বাঞ্ছনীয় নয়। নয়া ওয়াকআপ আইন নিয়েও এদিন কেন্দ্রকে একাধিক কড়া প্রশ্নের মুখে ফেলে দেন প্রধান বিচারপতি। নয়া ওয়াকফ আইনের বিরোধিতার নামে হিংসা ছড়ায় মুর্শিদাবাদে। ঘর ছাড়া হতে হয় বহু মানুষকে। বুধবার সুপ্রিম কোর্টে ওয়াকফ সংক্রান্ত শুনানিতে সেই হিংসার প্রসঙ্গ ওঠে। এ নিয়ে উদ্বেগ প্রকাশ করে প্রধান বিচারপতির পর্যবেক্ষণ, বিষয়টি যখন সুপ্রিম কোর্টের বিচারাধীন তখন এই ধরনের ঘটনা বাঞ্ছনীয় নয়। এরপরেই সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেন,
হিংসার মধ্যে দিয়ে সিস্টেমের ওপর চাপ তৈরির চেষ্টা চলছে। ইতিমধ্যেই মুর্শিদাবাদের ঘটনা নিয়ে সুপ্রিম কোর্টের ইন্টারভেনশনের আবেদন করে আলাদা করে পিটিশন ফাইল হয়েছে। আর তার শুনানির আগেই স্বয়ং প্রধান বিচারপতির আজকের এই পর্যবেক্ষণ যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মানছেন আইনজীবী। সুপ্রিম কোর্টের এই অবজারভেশন আশা করি পশ্চিমবঙ্গ সরকারকে সম্বিত ফিরে পেতে কিছুটা হলেও সাহায্য করবে। কেন্দ্রীয় সরকারের আনা ওয়াকফ সংশোধনী আইনের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে ৭৩টি পিটিশন জমা পড়েছিল। তার শুনানিতে ওয়াকফ বাই ইউজার নিয়ে কিছু প্রশ্ন তোলে প্রধান বিচারপতির বেঞ্চ। আদালতের প্রশ্ন, কোনো ওয়াকফ সম্পত্তি নথিভুক্ত হয়ে গেলে তাকে কি নতুন আইনে বাতিল ঘোষণা করা যাবে, বা এখন থেকে কি মুসলিমদেরও হিন্দু সম্পত্তি বোর্ডের সদস্য হতে দেওয়া হবে? এই বিষয়ে সরকারের বক্তব্য জানানোর জন্য আরও সময় চান সলিসিটর জেনারেল। বৃহস্পতিবার দুপুরে সরকারের বক্তব্য শুনবে আদালত। उनका जो यूजर का जो डेफिनेशन है उस पर कोर्ट कुछ क्लैरिफिकेशन चाह रही थी। साथ ही साथ कोर्ट का कहना था कि जो काउंसिल के कॉन्स्टिट्यूशन में जो मेंबर्स हैं उसमें हिंदू मेंबर्स को लेकर के कोर्ट क्लैरिफिकेशन चाह रही है। इन दो मुद्दों पर कल सॉलिसिटर जनरल साहब से और जो हिंदू पक्ष के जो तमाम हम वकील हैं हम लोगों से उस पर असिस्टेंस मांगा है, क्लैरिफिकेशन मांगा है। अब कल जो है सारे मुद्दे की सुनवाई 2 बजे होगी। এদিন আদালতের তরফে কয়েকটি অন্তর্বর্তী প্রস্তাব রাখা হয়। আদালতে কোনো সম্পত্তি যদি ওয়াকফ বলে চিহ্নিত হয়ে থাকে, শুনানি চলাকালীন কোনো মতেই সেটিতে রদবদল ঘটানো যাবে না। জেলা শাসকরা ওয়াকফ সম্পত্তি নিয়ে তদন্ত চালিয়ে যেতে পারেন, কিন্তু মামলা বিচারাধীন থাকা পর্যন্ত সিদ্ধান্ত কার্যকর করা যাবে না। একমাত্র পদাধিকার বলে সদস্য হওয়া ব্যক্তি ছাড়া ওয়াকফ বোর্ড এবং কেন্দ্রীয় ওয়াকফ কাউন্সিলের সব সদস্যকে মুসলিম হতে হবে। বৃহস্পতিবার শীর্ষ আদালত শেষ পর্যন্ত কি নির্দেশ দেয় সেদিকেই তাকিয়ে গোটা দেশ। জ্যোতির্ময় কর্মকারের রিপোর্ট, TV9 বাংলা।